সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলে এসেছি আজকে দ্বিতীয় ক্লাসে, পারমুটেশন ও কম্বিনেশনের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমাদের গতকালের বাকি অংশ আমরা শিখব। তাহলে চলো শুরু করা যাক আমাদের গতকালের দ্বিতীয় অংশ। আমরা গতকাল যে কাজটি করেছিলাম সেটা হলো যে আমাদের বিভিন্ন পারমুটেশন এবং কম্বিনেশনের যে কাজগুলো গতদিন আমরা করেছিলাম, আমরা শেষ করেছিলাম টেলিফোন নাম্বার দিয়ে। বিদ্যুৎ বিভ্রাটের জন্য গতকাল আমরা আসলে শেষ করতে পারিনি, এজন্য দুঃখিত। তো আজকে দেখা যাক কতদূর করতে পারি। আমরা দ্বিতীয় ক্লাস করছি আজকে। এই দ্বিতীয় ক্লাসে তোমরা খেয়াল রাখবে যে আমরা আরো কয়েকটি সমাধান করব। আমরা বেশি থিওরি বোঝার দিকে যাব না, কারণ তাহলে ক্লাসের সংখ্যা অনেক বাড়াতে হবে, সেটা এই মুহূর্তে সম্ভব নয়। সুতরাং তোমাদের উপকারে লাগে এমন কিছু কাজ করব। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা সংখ্যা নিয়ে আরো কয়েকটি কাজ করব। তার ভিতর একটি হলো যে আমরা গতকাল টেলিফোন সংখ্যা এরকম শিখেছিলাম, যেখানে শেষ করেছিলাম সেটা হলো যে গ্রামীণের 017 সিরিজ যদি হয়, এখানে 8টি ছিল, সুতরাং 10⁸ এতগুলো সংখ্যা, অর্থাৎ 10 কোটি গ্রাহককে সেবা দিতে পারে। তাদের আরো একটা সিরিজ আছে 013, সুতরাং তারা 20 কোটি গ্রাহককে সেবা দিতে পারে। এখন আমরা সংখ্যা নিয়ে আরো অন্য একটা অঙ্ক করি। যেমন যে তোমাদের এরকম একটা সংখ্যা থাকে, যেমন ধরো 1 2 3 4 5 6, 6টি সংখ্যা যদি পুনরাবৃত্তি না করি তাহলে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে না, আমরা 6টা থেকে 4টা নিব, তাহলে আমরা 6p4 এটা করতে পারি, এটা জানি। কিন্তু যদি এরকম হয় যে আমাদের সংখ্যা যদি কিছু কম হয়, মনে করলাম যে এরকম আছে 1 2 3 4 0, 5টা অঙ্ক আছে। এই যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্ক থেকে আমরা কিভাবে সংখ্যা গঠন করতে পারি। যদি এখন বলে যে 5 অঙ্কের সংখ্যা, তাহলে আমাদের কি করতে হবে যে আমাদের দেখতে হবে এটা হওয়ার উচিত ছিল 5টার থেকে 5 অঙ্ক 5p5 বা ফ্যাক্টোরিয়াল 5 বা 120 উপায়। এখন কিন্তু 120টা হবে না, কারণ কি কোনো সংখ্যার সামনে, যেমন 10 একটা সংখ্যার সামনে যদি একটা শূন্য দিই তাহলে এটা 3 অঙ্ক হয় না, কারণ এই অঙ্কটা কোনো মূল্য নেই। সংখ্যার বামে, পূর্ণ সংখ্যার বামে কোনো সংখ্যা দিলে কোনো মূল্য নেই। তো এখন যদি আমরা 0কে সামনে রাখি, তাহলে এদিকে কয়টা রাখতে পারি আমাদের? আর 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এই 4টা সংখ্যা 1 2 3 4 এদের কতভাবে বিন্যাস করা যায় তোমরা সবাই পারো। এটা ফ্যাক্টোরিয়াল 4 24। তাহলে এই যে 0 দিয়ে শুরু হবে এমন সংখ্যা হবে কয়টি? 24টি। তাহলে এগুলো বাদ যাবে, আমরা বলেছিলাম 0 দিয়ে শুরু হবে না। তাহলে 120 থেকে 24 বাদ দিলে কত হবে? 96টি। তো সংখ্যা নিয়ে এভাবে বিভিন্ন কাজ করা যেতে পারে। আরেকটা সমস্যা আমরা দেখি, সমস্যার সমাধান করব আজকে। যে মনে করো যে গতকাল যেমন উদাহরণ দিচ্ছিলাম যে একই বন্ধু বান্ধব যদি এক জায়গায় বসে, তাহলে আমরা তাদেরকে কিভাবে বিন্যস্ত করতে পারি যেন আমাদের ক্লাসটা ফ্রুটফুল হয়। এখন মনে করো যে 7টি মেয়ে আছে, 7টি মেয়ে আছে এবং 4টি ছেলে আছে। 7টি মেয়ে এবং 4টি ছেলে আছে। আমরা চাচ্ছি যে এই ছেলেগুলো যেন নিজেদের ভিতর কোন রকম বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, এজন্য পাশাপাশি বসবে না ছেলেগুলো। অর্থাৎ 2টা ছেলে কখনো পাশাপাশি বসবে না, অবশ্যই মেয়েদের মাঝে বসবে। তাহলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই তাহলে কি করব? আমাদের মেয়ে আছে কয়টি? 7টি।
তাহলে 7টি মেয়ে যদি থাকে, আমি ধরে নিলাম গার্ল 1, গার্ল 2, গার্ল 3, গার্ল 4, গার্ল 5, গার্ল 6 এবং আর একটা উপাসে ধরলো না গার্ল 7। 7টা মেয়ে আছে, এর মাঝে ছেলেকে বসাবো। তাহলে সিট কয়টা আমার? 1টা, 2টা, এখানে একটা ছেলে বসবে, এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা এবং এই পাশে আরো একটা জায়গা আছে। মোট সিট হচ্ছে 8টা। এই 8টার জায়গা যে আছে, এই 8 জায়গায় আমি ছেলেদের বসাবো, কিন্তু আমার 8টা ছেলে তো নাই। কয়টা ছেলে আছে? 4টি ছেলে আছে। তাহলে 4টি ছেলেকে কিভাবে বসাবো? 4টি ছেলেকে বসাবো কয় জায়গায়? 8 জায়গায়। সুতরাং 8p4। এটা একটা বিষয় হলো। কিন্তু এই যে মেয়ে, যে 7 নম্বর মেয়ে বা 1, 2, 3, 4 মেয়ে, এদের নিজেদের ভিতর তো আরেকটা অ্যারেঞ্জ করাই যায়। যে 7টা মেয়ে আছে, এই 7টা মেয়েকে নিজেদের ভিতরে অ্যারেঞ্জ করা যায়। তাহলে 7টা মেয়েকে, মেয়েদের সিটগুলো ঠিক রাখবো, শুধু লোকগুলোকে পাল্টে দিব, মেয়েগুলোকে পাল্টে দিব। অর্থাৎ 7 নম্বর মেয়েকে 2 নম্বরে বসাবো, 1 নম্বরকে 3 নম্বরে বসাবো, 3 নম্বরকে 2 নম্বরে বসাবো, এইভাবে বিভিন্নভাবে রিঅ্যারেঞ্জ করবো। এই রিঅ্যারেঞ্জ যদি করতে চাই তাহলে আমার কি হবে? 7টা মেয়েকে এর সাথে আবার ফ্যাক্টোরিয়াল 7 উপায়ে আমরা বিন্যস্ত করতে পারি। এই হলো মোট বিন্যাস সংখ্যা। তো এই যদি হয় মোট বিন্যাস সংখ্যা, এই বিন্যাস থেকে আমরা একটা খুব সোজা অঙ্ক, কিন্তু বুঝতে গেলে বেশ ঝামেলা হয়, এরকম একটা অঙ্ক করতে চাই। সুতরাং সবাই খেয়াল করো, এবং তোমরা জানো এগুলো যারা করেছো যে খুবই সোজা করা যায়, কিন্তু বোঝাটা আমার মনে হয় অনেকের ক্ষেত্রে কিছু সমস্যা থেকে যায়। তো সেই বোঝার ক্ষেত্রে আমি একটু দেখতে চাই যে প্রথমেই মনে করো যে সকালবেলায় বাড়িতে নাস্তা করতে বসেছো, ডাইনিং টেবিল আছে, এখন 7 জন লোক আছে। তাহলে এই 7 জন লোক কতভাবে বসতে পারো? অথবা 6 জন লোক আছে বাড়িতে, ফ্যামিলিতে 6 জন মেম্বার আছে, তাহলে কতভাবে পুনর্বিন্যাস করা যায়? তো নর্মালি যদি আমার সিটগুলো এরকম হতো 1, 2, 3, 4, 5, 6, 7, বা 6টা নেই, বেশি না নিই, 6 জন লোক আছে, 1, 2, 3, 4, 5, 6। 6 জন লোকের নর্মালি বিন্যাস হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6, অর্থাৎ 120 উপায়ে। কিন্তু এরা যদি গোল টেবিলে বসে, যেমন গোল টেবিলের সমস্যা, মুক্তার মালার সমস্যা, এই জাতীয় সমস্যা যদি হয়, তাহলে তখন কি ঘটনা ঘটবে? তোমরা জানো উত্তরটা খুবই সোজা, অনেকেই বোধহয় পারো। তো এই উত্তরটা কি হবে? 6 - 1 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 5 বলা হয়ে থাকে, বইতে লেখা থাকে একজনকে নির্দিষ্ট করে। কেউ বলতে পারবা কি উত্তর আছে? হ্যাঁ, অনেকেই হয়তো বোঝো, তারপর আমি একটু চেষ্টা করি, দেখো তুমি যেভাবে বোঝো আর আমি যেভাবে বুঝি সেখানে কোনো পার্থক্য হয় কিনা। এবং গতদিন একবার আমি বলেছিলাম যে আমাদের বর্তমান সময় লেখাপড়া হচ্ছে কিন্তু কোঅপারেশনের লেখাপড়া, অর্থাৎ স্টুডেন্ট এবং টিচারের সাথে সম্পর্ক হচ্ছে একটা কমিউনিকেশনের ব্যাপার, পারস্পরিক রিলেশন থাকবে। এবং যে বিষয়টা বলা হয়ে থাকে, আমি বলেছিলাম স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। এখন আমরাই সব থাকি, আমরাই ডিক্টেটর, আমরাই হিটলার, আমরা বলে থাকি তোমরা এটা করো ওটা করো। আসলে মডার্ন যে পড়ালেখা, সেটার ধারণা কিন্তু বদলে গেছে। সুতরাং আমাদের ফ্যাসিলিটেটর হিসেবে, সাহায্যকারী হিসেবে বলতে হবে, আমি তোমাকে ধরাই দিব, তুমি কাজটি করবে, এবং কোনো সমস্যা হলে তখন তোমাকে আমি সহযোগিতা করব। তো দেখা যাক, আমি একটা ধারণা দেই আর তোমরা কিভাবে করো। সুতরাং আমরা বলছিলাম গোল টেবিলে বসবে, তাই এখানে আছে একটা গোল টেবিল, এখানে একটা চেয়ার আছে, এই 3টা চেয়ার, 4টা, 5টা, 6টা চেয়ার। এখন মনে করো যে তুমি এখানে বসেছো। আমরা এর আগে দেখেছিলাম যে 6 জন যদি একই সারিতে হয়, এটা খেয়াল রাখো, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হয়। আর গোল টেবিলে বসলে কেন ফ্যাক্টোরিয়াল 5 হবে, সেই জিনিসটা আমরা বুঝতে যাচ্ছি। তুমি এখানে বসেছো, আর কেউ বসেনি। তাহলে তুমি দেখবা কি, তোমার বামে একটা চেয়ার আছে ফাঁকা, ডাইনে একটা চেয়ার আছে ফাঁকা।
তোমার সামনে আছে আর 3টা চেয়ার। আর যদি তুমি এরকম বসতে 1 2 3 4 5 6 একই লাইনে যদি বসতে, তাহলে তুমি কয় জায়গায় বসতে পারতে? এটা ইউ, তুমি মোট 6 জায়গায় 6 ভাবে বসতে পারতে। খেয়াল রাখো এটা, যে একই সারিতে হলে তুমি 6 জায়গায় 6 ভাবে বসতে পারো। যদি গোল টেবিলে হয়, তুমি যদি এই চেয়ারে বসো, একটা মনে করলাম যে এটা 1 নম্বর চেয়ার, তাহলে তুমি দেখছো তোমার পাশে ডাইনে বামে 2টা চেয়ার আছে, সামনে 3টা চেয়ার আছে। আচ্ছা, তোমার যদি মনে হতো যে না ওটা 1 নম্বর না, আমি 2 নম্বর চেয়ারটাই বলবো, তাহলে কি ঘটনা থাকতো? এখানে কেউ নেই, আর কেউ বসেনি। তাহলে তুমি দেখতে তোমার ডাইনে একটা, বামে একটা, সামনে 3টা চেয়ার আছে। খেয়াল করো, ডাইনে একটা, বামে একটা, সামনে একটা। আচ্ছা, মনে করো তুমি এখানে বসছো, তাহলে তুমি কি দেখতে? তোমার এই বামে একটা, তখন এদিক বাম হতো, বামে একটা, ডাইনে একটা, সামনে 3টা চেয়ার আছে। তার মানে যখন কেউ বসবে না, তখন যদি তুমি এসে বসো, তাহলে যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে, তুমি যেখানেই বসো না কেন, অ্যারেঞ্জমেন্ট 1, তোমার বসার উপায় একটা। কেন একটা? আবারও বলি, যে তুমি যখন বসবা, তোমার ডাইনে একটা ফাঁকা, বামে একটা ফাঁকা এবং সামনে 3টা ফাঁকা। সুতরাং কিছু করার নেই। তাহলে তুমি প্রথম ব্যক্তি যে, সে আসলে বিন্যস্ত হতে পারে মাত্র 1 ভাবে। খেয়াল করো, আগে কিন্তু প্রথম ব্যক্তি 6 ভাবে হতে পারছিল। ভালো কথা। সুতরাং 1 ভাবে বিন্যাস হতে পারে, এটা আমাদের বেশি হিসাব না করলেই হবে। এখন মনে করো তুমি বসেছো 1 নম্বর চেয়ারে, এটা 2 3, এটা 4 5 6 নম্বর চেয়ার। এবার তোমার ভাই বা বোন বা পরিবারের অন্য কোনো সদস্য আসলো, সে কিভাবে বসবে? সে ধরো এখানে বসতে পারে। এখানে যদি বসে, সে দেখবে তার বামে তুমি আছো, ডাইনে একটা ফাঁকা আছে। সে যদি এখানে বসে, তাহলে তার ডাইনে তুমি আছো, বামে একটা ফাঁকা আছে। সে যদি এখানে বসে, তাহলে ডাইনে একটা পরে তুমি আছো, বাম দিকে 3টা ফাঁকা আছে। সে যদি এখানে বসে, তাহলে বাম দিকে একটা পরে তুমি আছো, ডান দিকে 3টা ফাঁকা আছে। অর্থাৎ সে যেখানেই বসুক না কেন, তার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু তার কাছে ভিন্ন ভিন্ন মনে হবে, যেটা তোমার কাছে মনে হয়নি। সব চেয়ার যখন ফাঁকা ছিল, তখন তোমার কাছে মনে হয়েছিল যে সব একই, এই জন্য তোমার বিন্যাস ছিল একই। এখন যখন দ্বিতীয় ব্যক্তি আসছে, সে বাকি 5 চেয়ারে বসলে তার কাছে 5 রকম অ্যারেঞ্জমেন্ট মনে হচ্ছে। একটু ভালো করে খেয়াল করো। দরকার হলে ভিডিওটা যখন পরবর্তীতে দেখবে, একটু পজ করে নিয়ে তারপরে একটু ছবি এঁকে চিন্তা করবা, দেখবা যে খুবই ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য এটা হচ্ছে আসলে 5 ভাবে বসলো। তোমার বোন বা তোমার আত্মীয় স্বজন কেউ একজন, বাবা মা কেউ একজন বসলো, 2 জন বসে গেল। এখন যে তৃতীয় ব্যক্তি আসবে, সে যদি এসে বসে, সে আসলে 4 জায়গায় বসতে পারবে এবং প্রতি জায়গায় তার মনে হবে নতুন নতুন অ্যারেঞ্জমেন্ট। কারণ এখানে বসলে ডান পাশে 2 জন, বাম পাশে 3টা ফাঁকা, এখানে বসলে একটা ফাঁকা, 2টা, এরকম বিভিন্ন রকম ভাবে বসতে পারবে। সুতরাং তৃতীয় ব্যক্তির জন্য তার অ্যারেঞ্জমেন্টটা হবে 4 রকম। ক্লিয়ার? একটু ক্রস করে পরে দেখবে, যদিও না হয় সময় বেশি লাগবে। তাহলে প্রথম জন, দ্বিতীয় জন এবং তৃতীয় জন মিলে এটা হচ্ছে 1 গুণিতক 5 গুণিতক 4। এর পরের ব্যক্তি যে আসবে, তার কয়টা বিন্যাস পাবে? সে ইজিলি পারো, এর পরেরটা নিশ্চয়ই 3টা বিন্যাস পাবে, তারপরের জন 2টা বিন্যাস পাবে, আর শেষ জন এসে দেখবে চারিপাশে একটা চেয়ারই ফাঁকা, তার আর বিন্যাস কি, ওখানে বসে পড়বে। সুতরাং আমরা পেলাম 6 24 5 24 120 বা 5 ফ্যাক্টোরিয়াল। সুতরাং যখন গোল টেবিলে বসা হয়, তখন যে ঘটনাটা ঘটে, যে প্রথম ব্যক্তি যে বসে, সারিতে বসলে তার জন্য বিন্যাস সংখ্যা ছিল, যত সংখ্যক উপাদান ছিল ততগুলো, n সংখ্যক উপাদান হলে সে n সংখ্যক উপায়ে বসতে পারত। কিন্তু যখন গোল টেবিলে বসছে, সে শুধুমাত্র 1 ভাবে বিন্যাস করতে পারে, অর্থাৎ প্রথমটা ফিক্সড করে নিতে হয়। এটা যখন ফিক্সড থাকে, তখন বিন্যাসগুলো এরকম 5 4 3 2 এরকম হয়, আলাদা আলাদা হয়, আদারওয়াইজ হয় না। এই জন্য বইতে লেখা থাকে যে একটিকে স্থির ধরে, এই কথাটার ব্যাখ্যা দেওয়া থাকে না, এই কারণে তোমাদের বুঝতে সমস্যা হয়। প্রথম ব্যক্তি যেহেতু ওই 6 রকম বিন্যাস হয় না বা n সংখ্যক বিন্যাস হয় না, তাই বাকিদের বিন্যাস সংখ্যাগুলো আমরা গুণ করে পাই আমাদের n-1 এর ফ্যাক্টোরিয়াল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার কারণ হলো যে এটা কিন্তু এরকম ফিগার আঁকানো থাকে না, এজন্য তোমাদের সমস্যা হয়। সুতরাং
ভিডিওটায় যদি সমস্যা হয় তাহলে ছবিগুলো আঁকবা, পজ করে নেবা। আমি আবারও বলছি, এই যখন অনলাইনে ক্লাস হয় অথবা যখন দেখবা যে এরকম ভিডিও দেখে যখন তোমরা শেখো, তখন কিন্তু শুধু দেখে যাও, তোমরা খাতা কলম নিয়ে বসবে এবং অবশ্যই এটা মাঝে মাঝে যখন লাইভে না থাকে অন্য ভিডিওগুলো যখন দেখবা তখন একটু পজ করবা, এটা একটু চিন্তা করবা, ভাববা, তারপরে অগ্রসর হবা। যদি হও তাহলে তোমাদের এটা আসলে খুবই ফলপ্রসূ হবে। বাড়িতে বসে আছো, অনেক সময় আছে পড়াশোনার, বাইরে ঘোরাফেরা নেই। এবং তোমাদের আবারও বলি যে দেখো, সারা বছর ধরে তোমরা স্কুলে কলেজে যাও, প্রাইভেট পড়ো, করো, কিন্তু বাড়িতে বসে পড়লে এর থেকে অনেক বেশি পড়া যায়। নিজের পড়ার বিকল্প কিছু হতে পারে না। স্যাররাও যে বলেছি, শিক্ষক না, ফ্যাসিলিটেটর হিসেবে, এই কথাটা অবশ্যই মনে রাখবা। তো হয়ে গেল, মুক্তার মালাই হোক আর চেয়ারের অ্যারেঞ্জমেন্ট হোক, আশা করি এটা বুঝতে আর সমস্যা হবে না। আর যারা সরাসরি আমার ছাত্র আছো তাদের কিন্তু আমি এটা জিজ্ঞাসা করব, ব্যাখ্যা করতে হবে এরপরে। সরাসরি দেখা হলে তখন সেটা হয়তো অনেক দূর হতে পারে, কিন্তু তোমরা মন্তব্য করবা, বুঝতে পেরেছো কিনা, সমস্যা আছে কিনা, ফেসবুক পেজে এখানে মন্তব্য করবা। তো চলে যাই আমরা পরের কোনো ভিডিওতে, পরের কোনো একটা সমস্যাতে। এটা দেখলাম আমরা। এরপরে যদি এরকম হয় যে ধরো আরেকটা অঙ্ক আছে তোমাদের, যে এখানে বইতে দেখতে পাচ্ছি আমি, গণিতের 2 খানা, রসায়নের 3 খানা এবং পদার্থের 5 খানা পুস্তক একটি লাইব্রেরিতে সাজানো আছে। তো এখানে বলছে গণিতের 3 খানা বই আছে, রসায়নের কয়টা বই বলেছে? রসায়নের, গণিতের 2 খানা, এটা রসায়ন, কেমিস্ট্রি, গণিতের 2 খানা, এটা ম্যাথ, এবং পদার্থ বিজ্ঞানের 5 খানা, পদার্থবিজ্ঞানের 5 খানা। ওরা বোধহয় জানে যে তোমাদের পদার্থের ইন্টারনাল পরীক্ষা একটু খারাপ টারাপ হয়, যে কারণে এটি 5টি বই এর কথা বলেছে। এখানে 5টি বই, ম্যাথের 2টি বই আর কেমিস্ট্রির 3টি বই। একটা লাইব্রেরি তাকে এভাবে সাজানো আছে। তাহলে এই বিন্যাসটা কতভাবে করা যাবে? কেমিস্ট্রির 3টা বই মানে 3 রাইটারের বই বা 3 পেপার বা অন্য কিছু, ম্যাথেরও সেরকম 2টা, ফিজিক্সের 5টা। এদেরকে একটার সাথে আরেকটা মিশানো যাবে না। আমি ধরে নিলাম যে কেমিস্ট্রির 3টা বই বাঁধা আছে সুতা দিয়ে, ম্যাথের 2টা বই সুতা দিয়ে বাঁধা আছে, ফিজিক্সের 5টা বই সুতা দিয়ে বাঁধা আছে। তাহলে আমরা এটাকে একটা ধরতে পারি, এটাকে একটা ধরতে পারি, এটাকে একটা ধরতে পারি। এদেরকে যদি অ্যারেঞ্জ করি তাহলে কি হবে? 3 প্রকারের বই, এটা এই পাশে গেল, এটা এই পাশে গেল, এই আটি এই পাশে আসলো, বা এই বাধাটা এই পাশে গেল। এই 3টাকে বিন্যাস করা যায় আমাদের 3 ফ্যাক্টোরিয়াল বা 6 উপায়। ক্লিয়ার? 6 উপায়ের এই হচ্ছে একটা বিন্যাস, এরকম আরো 5টা আছে। এখন এই যে বিন্যাসটা, এই বিন্যাসটার ভিতরে এই কেমিস্ট্রির যে 3 রাইটারের 3টি বই আছে, এই 3টাকে বিন্যাস করা যাবে কতভাবে? 3 ফ্যাক্টোরিয়াল উপায়ে, ম্যাথের 2টা বই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর ফিজিক্সের যে 5টি বই আছে এটাকে 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যাস করা যাবে। তাহলে আমি বলছিলাম মোট 6টি বিন্যাস হয়, তার ভিতর হচ্ছে এই একটি বিন্যাস, এই একটাকে বিন্যাস করা যায় 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 5। এই হচ্ছে একটাকে। আমাদের মোট ছিল কয়টা? 6টা। তাহলে একটাকে এত ভাবে, 6টাকে কত হবে? ঐকিক নিয়মে মানে গুণ করলেই হয়ে যাবে। তো এটা হবে 6 গুণ এই 6, এই ফ্যাক্টোরিয়াল 3 6, এই 2 আর 5 + 20 120। অনেক বড় সংখ্যা হয়ে গেল। 6 × 36, দেখুন 72 গুণ 12, 72 গুণ 12 যা হয়, অথবা 12 12 144, 288, 2880। 2880 কি কত হবে? এই 6 দুগুণে 12, এই 12 আর 12 কত? 144, 144 গুণ 6, সরি 144 গুণ 6 করে নাও, এখন আর হিসাব করতে পারছি না। তো আমরা দেখি এরপরে আর বিন্যাসের থেকে তেমন তো আর কিছু দেখছি না তোমাদের। আমরা এবার সমাবেশে চলে যাই।
তো কারণ 2টা ক্লাসে আমরা বিন্যাস সমাবেশ শেষ করব। আসলে শেষ তো হবে না, তোমাদের কিছু ধারণা দিলাম, তোমাদের কিছু যদি সাহায্য হয় সেটার জন্য। তো আমরা সে চিন্তা না করি। এটা বিন্যাসের জন্য আমরা দেখেছিলাম n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা হচ্ছে npr। npr এর মান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। সমাবেশ হচ্ছে ncr। ncr এর মান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, তার মানে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, এদিকে বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল এবং নিচেরটার ফ্যাক্টোরিয়াল। তাহলে এই দুইটার ভিতর কোনটা বড়? সোজা প্রশ্ন, দুই একজন ভুল করে বসো না। বড় হচ্ছে এটা, কারণ আমরা সহজেই বুঝি সাজালে যতটা জিনিস তৈরি করা যায়, যতবার সাজানো যায়, একত্রে রাখলে ততবার হয় না। বিন্যাস এবং সমাবেশের মূল পার্থক্য হলো যে সমাবেশের সাজানো প্রক্রিয়া কি অবস্থায় আছে, কোন দিকে আছে, কোন সাইডে আছে, কার মাঝে আছে, কিভাবে আছে, এগুলোকে হিসাব করা হয় না। অর্থাৎ কতগুলো জিনিসকে আমরা একত্রিত করলাম, একত্রিত করে এক জায়গায় রেখে দিলাম, তার ভিতর জিনিসগুলো কোন জায়গায় কে থাকলো, কে কোনটা থাকলো, এটা নিয়ে আমরা যখন না ভাবি তখন আসলে সমাবেশ হয়। সমাবেশ কোন কোন ক্ষেত্রে হয়? আমরা যখন বাছাই করি যে ঠিক আছে 10 জন লোক আছে, আমি 4 জন লোক বাছাই করব, তাহলে বাছাই করব এরকম শব্দ থাকলে তখন সমাবেশ হয়। আর বাছাই কথাটা তো আছেই, বাছাই থাকলে সমাবেশ হবে। কমিটি গঠন, কমিটি গঠন বিন্যাসও হতে পারে, সেটা আলাদা কথা। নর্মালি কমিটি গঠন হচ্ছে সমাবেশ। কেমন কমিটি গঠন? যে ঠিক আছে আমার একাদশে 550 স্টুডেন্ট আছে, তো 550 স্টুডেন্টকে আমরা এখান থেকে 10 জন নিয়ে একটা কমিটি গঠন করব, তো সেটা হতে পারে, এটা কমিটি গঠন হতে পারে। আবার ত্রিভুজ চতুর্ভুজের সংখ্যা নির্ণয়, এটা হতে পারে, যে এটা সমাবেশ হতে পারে। এরকম বিভিন্ন জিনিস এখানে আছে। আবার বিন্যাস এবং সমাবেশের সাথে কিছু মিল আছে, সেগুলো আমরা দেখতে পারি। তাহলে যেটা বলছিলাম, বিন্যাসের জন্য n ফ্যাক্টোরিয়াল, উপরেরটার ফ্যাক্টোরিয়াল, সোজা হিসাব হচ্ছে উপরেরটার ফ্যাক্টোরিয়াল, দুইটার বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। সমাবেশের জন্য উপরেরটার ফ্যাক্টোরিয়াল নিচেরটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ, এবং নিচে বা ভাগে হবে ওই দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। তাহলে নিচেরটার ফ্যাক্টোরিয়াল এটা ভাগ হয়ে যাবে, এই জন্য এটা কমে যাবে। তো সমাবেশ নিয়ে আমরা ছোটখাটো কয়েকটি কাজ করতে পারি। কি অঙ্ক তোমাদের বইতে আছে তো দেখা যাক। যে আমাদের একটা, দুইটা, তিনটা, 4টা বিন্দু আছে। এই 4টা বিন্দু দিয়ে আমরা ত্রিভুজ গঠন করব। তাহলে এটা সমাবেশ কেন হবে? সমাবেশ হবে এই কারণে যে এই ত্রিভুজ আমি যদি এরকম নেই এ বি সি ডি, আমি যদি এ বিন্দু নেই, বি বিন্দু নেই এবং সি বিন্দু নেই, এটা একটা ত্রিভুজ হবে। অর্থাৎ আমি যদি এ নেই, বি নেই, সি নেই, একই ত্রিভুজ হবে। আমি যদি সি নেই, এ নেই, বি নেই, একই ত্রিভুজ হবে। অর্থাৎ এগুলোকে এদিক ওদিক ঘুরায় লিখলে ত্রিভুজ কোনো পরিবর্তন হবে না। এই কারণে যখন এভাবে ঘুরাই ফিরাই লিখলে পরিবর্তন হয় না, তখন সেটা সমাবেশ হয়। তাহলে 4টা বিন্দু থেকে আমার ত্রিভুজ, কয়টা করে ত্রিভুজের জন্য? 3টা লাগে। তাহলে হচ্ছে 4C3। 4C3 এটার মান কত? 4। কিভাবে 4? যারা জানো তারা ভালো, যারা জানো না তাদের জন্য আর একটু দেখি আমরা। তার আগে সম্পূরক সমাবেশ বলে একটা কথা আছে, আমরা সেই জিনিসটা একটু দেখে নিই। যে সম্পূরক সমাবেশ যদি হয়, যেমন আমার NCR এবং NC এদিকে বিয়োগফল n মাইনাস r, এই মানের পার্থক্য কত? এটা কেবলই লিখেছিলাম উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল এবং দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এখন যদি নিচেরটা লিখি একই নিয়মে, তাহলে কত হবে? উপরেরটার ফ্যাক্টোরিয়াল, নিচেরটার ফ্যাক্টোরিয়াল এবং এই দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, এইটা এবং এইটা।
এই দুটোর বিয়োগফল কত? n মাইনাস n প্লাস r। তাহলে n কাটা গেল, থাকলো কত? r। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিস এবং এটা একই জিনিস, তাই 4c3 এবং 4c1 একই জিনিস। অর্থাৎ এই দুটোর বিয়োগ করে যে রেজাল্ট আসে সেটা যদি নিচে বসানো হয়, উপরেরটা যদি ঠিক রাখা হয়, তাহলে সমাবেশের মানের কোনো পরিবর্তন হয় না। এবার একটা সোজা অঙ্ক করি কোনো একটা, এবং সোজা অঙ্ক করে তার থেকে আমরা আরেকটু ঝামেলার দিকে যাব। তো দেখা যাক, মনে করো এ একটা গ্রুপ আছে, বি একটা গ্রুপ আছে, ছেলেদের একটা গ্রুপ, মেয়েদের একটা গ্রুপ। এখন এই গ্রুপে লোক সংখ্যা আছে মনে করো, ছোট করে নি, 5 জন। এই গ্রুপে লোক সংখ্যা আছে 4 জন। প্রশ্ন হলো আমাদের এখান থেকে 4 জনের একটা কমিটি গঠন করতে হবে। এটা হতে পারে আবার প্রশ্ন বাছাই, ক বিভাগ থেকে 5টি প্রশ্ন, খ বিভাগ থেকে 6টি প্রশ্ন বাছাই করা, সেটা একই হতে পারে। 4 জনের কমিটি করতে হবে এবং এখান থেকে মিনিমাম একজন যেন থাকে, শর্ত হচ্ছে এটা। অর্থাৎ প্রশ্নটা হলো এ গ্রুপে 5 জন, বি গ্রুপে 4 জন লোক আছে। এখন এই দুই গ্রুপ থেকে সর্বমোট 4 জনের কমিটি গঠন করো যেন বি গ্রুপ থেকে মিনিমাম একজন লোক থাকে। তো কিভাবে হতে পারে? প্রথম ধাপ, যে আমি আগে বি গ্রুপে বলছে যে একজন রাখতেই হবে, বি গ্রুপে বলছে মিনিমাম একজন, তার মানে একাধিক থাকতে পারে। এখান থেকে যদি একজন যায় তাহলে এখান থেকে কয়জন যাবে? 3 জন। কেন 3 জন? আমাকে 4 জনের কোটা পূরণ করতে হবে। 2 নম্বরে হচ্ছে আমার এখান থেকে আমি 2 জন নিতে পারি। 2 জন যদি নেই তাহলে এখান থেকে মাত্র আমি 2 জন নিতে পারি, কারণ 2 2 মিলে 4। তারপরে হলো আমি এখান থেকে 3 জনও নিতে পারি, তাহলে এখান থেকে 1 জন। ক্লিয়ার? এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো, এখানে একটু সমস্যা হতে পারে, এখান থেকে আমি 4 জন নিব আর এখান থেকে আমি নিব না। কেন নিব না? এই ভুলটা করে অনেকে, এই অংশটা লেখে না। কেন? কারণ হলো যে আমার এ গ্রুপ থেকে নিতেই হবে এমন কোনো কথা কিন্তু বলেনি। সুতরাং এ গ্রুপ থেকে যদি লোক না লাগে তাহলে আমি নাও নিতে পারি। আমরা সম্ভাব্য উপায় বের করছি। তাহলে এটার জন্য আমার কমিটি গঠন কত হবে? 5 জন থেকে 3 জন বাছাই এবং 4 জন থেকে 1 জন বাছাই। তোমরা এটা করতে থাকবা, কে আগে করতে পারো দেখবো। আর 5 জন থেকে 2 জন বাছাই আর 4 জন থেকেও 2 জন বাছাই। এখান থেকে 5 জন থেকে 1 জন বাছাই, 4 জন থেকে 3 জন বাছাই। এটা 5 জন থেকে 0 জন বাছাই। এটা আবার কিরকম জিনিস? 0 জন বাছাই, বাছাই না করা সেটাও একটা বাছাই। আর এটা 4 জন থেকে 4 জন বাছাই। সুতরাং এটা করলে যেটা আসে, এটা 10 40 কাজে ভাবে যা আসে, সময় নষ্ট করছি না আমরা, এভাবে কাজটি করতে পারো। খুব ভালো কথা। তাহলে এটা খুবই সোজা, এটা গুণ করে দিয়ে যোগ করলে যেটা হয় সেটা উত্তর। আসলে বইয়ের থেকে একটা উদাহরণ নিলে হয়তো এটা বলে দিতে পারতাম, এটা তোমরা করে নিও, আমি সময় নষ্ট করছি না। এবার এই জাতীয় প্রায় এই জাতীয় একটি সমস্যা, কিন্তু একটু অন্যরকম। মনে করো যে তোমাদের একটা পিকনিকের অ্যারেঞ্জ করা হয়েছে, তোমরা 10 জন লোক আছো। এখন 10 জন লোক আছো, 2টা মাইক্রো ভাড়া করা হয়েছে। একটি মাইক্রোতে 7 জন বসা যায়, আর একটা মাইক্রোতে 5 জন বসা যায়। তাহলে কত ভাবে ভ্রমণ করা যাবে? কি ঠিক তো? পারো নিশ্চয়ই। তাহলে মাইক্রো এ বা মাইক্রো 1, মাইক্রো 2 এর সিট সংখ্যা কত?
7টা, এর সিট সংখ্যা কয়টা? 5টা। তাহলে লোক সংখ্যা কত? 10। তাহলে আমি প্রথম মাইক্রোতে 7 জনকে দিয়ে দিলাম, দ্বিতীয় মাইক্রোতে তাহলে কয়জন থাকবে? 10 জনের আর 3 জন। একই রকম মনে হচ্ছে। এবার 7 জন না দিয়ে এখানে 6 জন দিতে পারি, বা এদিকে আগে বেশি করতে পারি, এদিক যে কোনো দিকে করতে পারো তোমরা। খেয়াল রাখো 6 জন দিলে এখানে 4 জন যাবে। 3 নম্বরে যেটা, সেটা হলো এখানে যদি আমি 5 জন দাও তাহলে এখানে আমি 5 জন দিতে পারি, আর কমাতে পারি না, কারণ এখানে 4 জন গেলে 6 জন ফাঁকা থাকবে, 6 জন এখানে যেতে পারবে না। এই হলো উপায়। তাহলে কি হওয়া উচিত আমার? কি হবে? 7c7 গুণ 5c3, ঠিক আছে তো? ভালো করে দেখো, 7c6 ইন্টু 5c4, 7c5 ইন্টু 5c5। ক্লিয়ার? না, একটু ক্লিয়ার না। অর্থাৎ তুমি যদি অঙ্ক মুখস্থ করো তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটবে যে আন্দাজে তুমি অঙ্ক করে দিয়েছো। অঙ্কটা যতটা না খাতায় করতে হয় তার বেশি মাথায় করতে হয়, এটা সবসময় খেয়াল রাখবা। তার মানে তুমি 7 জন থেকে, সিট থেকে তো বাছাই করছো না, 7টা হচ্ছে সিটের সংখ্যা। তোমাকে কনফিউজ করার জন্য আমি এইভাবে বলেছি, 7টা হচ্ছে সিটের সংখ্যা, তার থেকে কি তুমি 7 জন বাছাই করবা? না। আমরা তো ভ্রমণে যাচ্ছি, গাড়িতে কে কোথায় বসছে এটা নিয়ে তো মাথা ব্যথা নেই। আমাদের বাছাই হবে 10 জন থেকে। এই যে 7 জন বাছাই হবে 10 জন থেকে। তাহলে মনে করো আমার এই রুমে এখানে 10 জন আছো, তোমরা প্রথম মাইক্রো এসেছে, তোমরা 7 জন চলে গেলে, তাহলে এখানে রুমে কতজন থাকলে? 3 জন। এই 3 জনকে দ্বিতীয় মাইক্রোতে যেতে হবে, আর তো কোনো উপায় নেই। সুতরাং যে 3 জন এখানে থেকে গেলে সেই 3 জনকেই ওখানে যেতে হবে, আর কোনো উপায় নেই। তাহলে কি করবা তোমরা? এটা করবা, আসলে বাছাইটা হবে এখান থেকে, দ্যাট ইজ 10c7 প্রথম মাইক্রোর জন্য। 7 জন চলে গেল আমার 10 জনের ভিতর, আর থাকলো কয়জন? 3 জন। সুতরাং দ্বিতীয় মাইক্রোতে আর কোনো বাছাইয়ের সুযোগ নাই, অথবা একভাবে 3c3, এটা লিখতেও পারো নাও পারো, সুতরাং এটাই হবে। পরের ক্ষেত্রে দেখি, প্রথম মাইক্রোতে 6 জন, মনে হলো যে 7 জন একটু বেশি চাপাচাপি হবে, একজন কম যাবে, তাহলে কি হবে? 10c6। তো 6 জন প্রথম মাইক্রোতে চলে গেলে থাকলো কয়জন? এই আমার রুমে কয়জন থাকলো? 4। সেই 4 জনকে দ্বিতীয় মাইক্রোতে যেতে হবে, তার তো বাছাইয়ের আর কোনো সুযোগ নেই, 4c4। সুতরাং এটা তুমি লিখতেও পারো নাও পারো। আর শেষ যেটা 10c5 ইন্টু 5c5, এটাও একই কথা, তুমি লিখতেও পারো নাও পারো। সুতরাং এগুলো গুণ করে যোগ করলে যেটা হবে সেটা হবে উত্তর। তোমরা কি অনলাইনে কেউ আসো? জানি না তো। দেখে নি, কেউ কেউ বাঁধন আছে, শুভ্র ঘোষ আছে 582, একজন 58,542, অনিন্দ মাশরাফি। আরে কপাল রে, এত বড় উত্তর নাকি? কাদের কাদের ছবি দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর ছবি। এখানে আবার নিখিল সরকারের ছবি মনে হচ্ছে, কাশফিয়া তাবাসসুম নাকি, নুসরাত জাহান 4, সেজুতি ফাতেমা। বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না সেজুতি, কি ব্যাপার বোঝা যাচ্ছে না, কি কারণে? এসটি নাইম, একই কাহিনী, গতবারের মতো হচ্ছে, কিন্তু আজকের টেক্সট গতদিনের চেয়ে ভালো মনে হচ্ছে আমার কাছে। এখন ইন্টারনেটের লাইন যদি সমস্যা করতে থাকে তাহলে এই ক্লাস নেওয়া তো বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। সুতরাং আজকের ক্লাসটা শেষ করি, আমি তারপর দেখি আসলে কি অবস্থা হয়। 592 নুসরাত জাহান, ইয়েস স্যার, লেখা তো দেখাই যাচ্ছে না, অথচ আমি এখানে কিন্তু সমস্যা। রোমান আক্তার, ভিডিও ক্লিয়ার না, এটা ইন্টারনেটের কারণে যদি হয় তাহলে তোমরা পরে আরেকবার চেক করে নিও। 582 কয়েকজন দেখছে, ম্যাথটা অনেক ভালো ছিল ভালো। আর ছিল বললে তো হবে না, ভালো যেন থাকে। আর যে রিয়াজ ভালো যেন থাকে, এইদিকে খেয়াল রাখবা।
তো আমাকে আরো দুই একটা করতে হবে। দেখি যদি কোয়ালিটি ভালো না হয় তাহলে আলাদা করে হয়তো ভিডিও করে অর্পিতা দাস 582 এরকমই হবে বোধহয়। আমার এত হিসাব নিকাশে ভালো না, সুতরাং তোমরা করতে থাকো, তোমাদের হিসাব নিকাশ ভালো। সেজুতি ফাতেমা বোঝা যাচ্ছে না কেন, বুঝতে পারলাম না। শুভ্র ঘোষ 582 হবে, হোক যা হয় হোক। আমরা দেখি আরো দুই একটা করি, এখনো কিছুটা সময় তো আছে আমাদের। ভিডিও দেখা যাচ্ছে না এত আলো, তারপরেও যদি বোঝা না যায় তো আমি একটু দেখবো। কালকে তো পরে দেখেছিলাম কিছুটা বোঝা যাচ্ছিল। আরেকটা কাজ করা যায়, ম্যাথমেটিক্স লেখা যদিও একটু কঠিন, সরাসরি ল্যাপটপে করা যায়। একটু সমস্যা হয় যে সময়টা বেশি লাগে আসলে, আর এখানে যতটা ব্যাখ্যা করা যায় সুন্দর করে, এটা আসলে ল্যাপটপে ব্যাখ্যা করা যায় না। অর্থাৎ আমরা যতই মডার্ন টেকনোলজির কথা বলি না কেন, আমাদের যতদিন এখানে লেখার সুযোগটা না থাকবে। ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড আছে বাজারে, যেগুলো অনেক দাম, ভালোগুলো 5 লাখ টাকার উপরে। সুতরাং সেটা যেহেতু সম্ভব না আপাতত এইভাবে চালাই, তারপরে আমি ভাবছিলাম আজকে একটু অন্যভাবে করব, কিন্তু আমার সেটিং গুলো এলোমেলো হয়ে গেছে এবং বাজার থেকে ট্রাইপড বা জাতীয় জিনিসগুলো হচ্ছে না। অনেক কথা বললাম, অন্য কিছু দেখি। এখন চলে আসি 4 জন মহিলা, বিন্দু, সরল রেখা, সোজা কয়েকটা করব নাকি? একটা, দুইটা, তিনটা অঙ্ক দেখি। সরলরেখার একটি অঙ্ক আছে, সেই অঙ্কটা দেখো তোমরা। যে 7টি সরলরেখা আছে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার পর্যন্ত সর্বোচ্চ দৈর্ঘ্যে 7টি সরল রেখা আছে। অর্থাৎ একটা হয়তো এতটুকু, একটা হয়তো এত বড়, এরকম এরকম 1 2 3 4 5 6 7। এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা কতগুলো চতুর্ভুজ এখান থেকে গঠন করতে পারবো। আমরা কতগুলো চতুর্ভুজ গঠন করতে পারবো? উত্তরটা খুবই সোজা হওয়ার কথা। কারণ কি, আমরা জানি চতুর্ভুজ গঠন করার জন্য আমাদের 4টি বাহু লাগে বা 4টি বিন্দু লাগে। 4টি বিন্দু, সুতরাং 7C4। তো 7C4 যদি হয়, 7C4 এর মান কত জানো নাকি তোমরা? আমি জানি না, কিন্তু 35 হতে পারে, যদি হয় ভালো। তোমরা কিভাবে করতে পারো এটা একটু বলে নি, তারপর এই সমস্যাটা আসি। যে এগুলো তোমরা সবাই তো এখন ডিজিটাল প্রজন্ম, এখন কি করতে থাকো তোমরা? তোমরা যেটা করতে থাকো সেটা হচ্ছে ল্যাপটপ কাছে থাকে না, ওই কি জানো বলো তোমরা, মোবাইল, ওটা তো থাকেই, আর কি ক্যালকুলেটর। আমি মাঝে মাঝে মজা করে বলি যে কম্পিউটার কেন নিয়ে আসছো। যাই হোক, ঘটনা হলো 7C4 এটা যেমন করতে পারি, আমরা একটু দেখেছিলাম NCR, এটা NC n-r এর সমান, তাই তো? 7C4 না লিখে আমরা 7C এবং 7 এবং 4 এর বিয়োগফল হচ্ছে 3। সোজা বের করার উপায়টা হচ্ছে প্রথমে 7 লিখবো, 6 লিখবো, 5 লিখবো, কমাতে থাকবো। ভালো করে খেয়াল করো, কয়টা লিখবো? 3টা লিখবো, 1 করে কমাবো, 3টা লেখা হয়ে গেলে শেষ। 1টা 2টা 3টা, 7 দিয়ে শুরু, 1 কমালাম 6, 1 কমালাম 5, কয়টা লিখবো? 3টা লিখবো, 1 2 3। নিচে যে কয়টা আছে, নিচে যে সংখ্যাটি আছে ততগুলো লিখবো। ভাগ এই 3 এর ফ্যাক্টোরিয়াল 6, 6 6 কয়টা গেল? ও 35 তো দেখি, যাই হোক 35টা। তো এখন আমরা এরকম একটা ত্রিভুজ আঁকি। মনে করো এটা হচ্ছে 1 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, আর একটা 2 সেন্টিমিটার, আর একটা 3 সেন্টিমিটার। কি করে ত্রিভুজ আঁকবো? হবে ত্রিভুজ আঁকা যাবে? যাবে না। যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুর কি সমান হবে? না, বড় হবে, বড় হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে।
চতুর্ভুজের ক্ষেত্রেও একই কথা, যে কোনো তিন বাহুর সমষ্টি 1 2 3 তিনটা মিলে চতুর্থ বাহুর চেয়ে বড় হতে হবে, তা না হলে ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে এক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে? যে ঘটনা ঘটবে সেটি হলো, আমার 1 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত বাহুগুলো ছিল, আমি যদি 1 সেন্টিমিটার নেই, 2 সেন্টিমিটার নেই, 3টা প্রথম থেকে নিলাম আর শেষেরটা নিলাম 7টা, তাহলে কি হলো? এই তিনটার যোগফল কত? 6। এটা 7 হবে না, এর চেয়ে বড় হতে হবে, সমান হলেও হবে না, তাহলে এটা হবে না, বাদ। আচ্ছা, 1 নিলাম, 2 নিলাম, 3 না নিয়ে 4 নেই, 7 ঠিক রাখি, অর্থাৎ 7 ঠিক রেখে এদিকের প্রথম দিকের গুলো নিব, এটা খেয়াল রাখবো। তাহলে এটা কত? 7, এটা 7 সমান হয়েছে, হবে না, দুইটা সরলরেখায় মিশে যাবে, বাদ। এবার 1 2, এদিকে 6 নেই, তাহলে 1 2 3 নিলাম, এটা কি হবে? না। কেন হবে না? কারণ হচ্ছে এখানেও 6, এখানেও 6, এটাও বাদ। আর কি বাদ যাবে? আমরা 1 2 3 নিয়েছি 6 7 এর জন্য, 1 2 3 5 এর জন্য না, 5 ছোট হয়ে যাবে, আর হবে না। সুতরাং আমার মোট চতুর্ভুজ সংখ্যা ছিল 35, তার থেকে বাদ যাবে 3, তাহলে থাকবে 32। 32টি চতুর্ভুজ গঠন করা যাবে। এগুলো একটু ভেবে করতে হবে, সরাসরি সূত্র দিয়ে এটা হবে না, কারণ এই বাহুর দৈর্ঘ্য কম বেশি করে দিলে তখন তোমাকে চিন্তা করতে হবে শেষের দিকের গুলো নিবা, কিভাবে এটা করবা। শেষে সবচেয়ে বড় আছে 7, 7কে নিয়ে এদিকের প্রথম দিকের গুলো নাও, তার আগে 6কে নাও, 6 একটা পাওয়া গেছে, 7-এ 2টা পাওয়া গেছে, 5-এ 0টা পাওয়া যাবে। 7-এ 2টা পাওয়া গিয়েছে, 6-এ একটা পাওয়া গিয়েছে, সুতরাং 5-এ 0টা পাওয়া যাবে, আর দরকার নেই। হয়ে গেল চতুর্ভুজ। এবার একটা প্রশ্ন করি, কর্ণ কাকে বলে? কর্ণ, তোমরা যদি চাও তাহলে আমি একটা পরীক্ষা নিতে পারি অনলাইনে। এখন পরীক্ষাটা সমস্যা হলো যে মাধ্যম ব্যবহার করে পরীক্ষাটা নিতে হবে। আমি তোমাদের কোন সেকশনে, পদ্মা সেকশনে এরকম একটা পরীক্ষা নিয়েছিলাম বোধহয় একদিন, তো ওটার লোক সংখ্যা লিমিটেড। তো আমি একটা কাজ করতে পারি যে কয়েকজন অনলাইনে পরীক্ষা দিব আর একজন ছবি তুলে পাঠিয়ে দিব, তারপরে কিছু পুরস্কার ঘোষণা করলাম। এখন পুরস্কার তো আর বাড়িতে যেয়ে দিতে পারবো না, আর তোমরা বাড়িতে দাওয়াতও দাও না, সুতরাং কি করতে পারি, কিছু মোবাইল রিচার্জ করে দেওয়া যায়। এই গরিব মানুষ তো অল্প স্বল্প দিলে পারবো। তো সেটা যদি তোমরা চাও তাহলে কমেন্টে লিখো পরীক্ষা কি করা যায়, আমি চিন্তা ভাবনা করবো। সামনের সপ্তাহে হয়তো একটা পরীক্ষা, তো পরীক্ষাটা ম্যাথের আপাতত নেওয়া যায় একটা, এবং আইসিটি পড়িয়ে আইসিটির একটা নেওয়া যায়। দেখা যাক, তোমরা যদি চাও তাহলে করা যাবে। আবার নাকি বুঝতে পারছো না, অনেকে সমস্যা, ভেজাল, আর বোঝা যাবে কি করে? তো ইসে সমস্যা বিভিন্ন রকম, লাইটিং এ, আমার শরীরের লাইটিং এ বিভিন্ন রকম সমস্যা। তো দেখি এখন যে প্রশ্ন করতে চেয়েছিলাম সেটা বলি, কর্ণ কাকে বলে? কর্ণ কাকে বলে? বহুভুজের একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত কোন শীর্ষ, অর্থাৎ পাশাপাশি শীর্ষ বাদে যদি হয় যে, না না কেমিস্ট্রি পড়াচ্ছি না, ভয় নেই, বুঝতে পারছো? কেমিস্ট্রি পড়াচ্ছি না, ভয় নেই। সুতরাং আমার 6টি বিন্দু আছে, 1 2 3 4 5 6, এই বহুভুজ ষড়ভুজ কয়টি কর্ণ হবে? তাহলে নিয়মটা হলো, যে শীর্ষবিন্দু ধরবো তার দুই পাশে যে শীর্ষবিন্দু আছে এই দুইটা বাদ দিয়ে অন্যগুলোতে, এইটা হলো কর্ণ। তাহলে এই প্রথম শীর্ষ থেকে কর্ণ হচ্ছে 3টা। তুমি যদি এই শীর্ষ থেকে ধরো তাহলে এইটা বাদ, এইটা বাদ, বাকি শীর্ষগুলো গেলে যে রেখাগুলো পাই ওই রেখাগুলো হচ্ছে কর্ণ। ঠিক একইভাবে এখান থেকে এইটা, আর এগুলো আগেই দেওয়া আছে, এগুলো কর্ণ। এখান থেকে হলে এদিকে একটা পাওয়া যাবে, এদিকে একটা পাওয়া যাবে।
তার মানে এর পরিসীমা বরাবর যে বাহুগুলো আছে সেই বাহুগুলো, অর্থাৎ এর বাহু যাদেরকে বলা হয়, পরিসীমা বরাবর যেগুলো থাকে এগুলোকে বাহু বলে। এইগুলো বাদ দিয়ে ভিতরে যত সরলরেখা আছে তারা কর্ণ। তাহলে এরকম কর্ণ কয়টা হবে? তাহলে আমার ষড়ভুজ 6টা বিন্দু আছে। সরল রেখা পাওয়ার জন্য তোমরা জানো যে 2টা বিন্দু হলে সরল রেখা পাওয়া যায়। তাহলে বিন্দু কত হবে? 6C2। পি নয় কেন? পারমুটেশন নয় কেন? তার কারণ হলো যে 1 থেকে 2-তে গেলে একটা সরল রেখা, আবার 2 থেকে 1-এ গেলে আরেকটা সরল রেখা, এরকম তো হয় না। উল্টায় দিলে তো আলাদা সরলরেখা হয় না, একই হয়। সুতরাং আমরা পারমুটেশন ব্যবহার করব না, কম্বিনেশন ব্যবহার করব। 6C2 তাহলে কত হবে? একটু আগে যে নিয়ম দেখালাম মনে আছে তো? 6 গুণ 5, 2টা নিব আর 2 দিয়ে ভাগ করবো। 2 এর ফ্যাক্টরিয়াল 2, কত হবে? 15টি। মোট সরলরেখা হবে এখানে 15টি সরলরেখা হবে, গুনে নাও 15টি। এখন যেহেতু 6টা বিন্দু আছে, এর বাহু আছে 6টা। বাহু যদি 6টা থাকে তাহলে কর্ণ কতগুলি হবে? কর্ণ হবে 15 বিয়োগ 6টা, 9টি কর্ণ হবে। কর্ণ হবে কয়টি? 9টি। তাহলে আমরা যদি সূত্র আকারে দেখি তাহলে কি হবে? আমার যদি n সংখ্যক বিন্দু থাকে, তার থেকে যদি 2টা করে বিন্দু নেই, তাহলে আমার বাহু হবে NC2, অর্থাৎ n × n-1/2। মোট সরলরেখা হবে, দুঃখিত, মোট সরলরেখা হবে NC2। এর ভিতর পরিসীমা বরাবর যে বাহু হবে n। তাহলে আমি কর্ণ পাবো NC2 - n, তার মানে n × n-1/2 - n। যদি nটাকে আমি কমন নিই তাহলে কত হয়? n-1 - 2/2, তাহলে n-3/2, n × n-3/2, এতগুলো কর্ণ পাওয়া যাবে। সুতরাং এটা এই পর্যন্তই গেল। বিন্দু আর কর্ণ নিয়ে আর ভালো লাগছে না, আমরা শেষের দিকে চলে এসেছি ক্লাসের। একটু দেরিতে শুরু করেছিলাম, তোমরা তো ক্লাস করতে চাও না, জোর জবরদস্তি করে। এখন অনলাইনে আসো বলে মাঝে মাঝে হয়তো একটু দেখছো। আর এখন আর গালাগালি করার কিছু নেই স্যারদের, কারণ হচ্ছে স্যাররা ক্লাস নিচ্ছে না, তো খুবই আরামে আছো নাকি? দেখা যাক। তো বিষয়টা হলো আমরা আর কি করব, চলে যাই পারমুটেশন এবং কম্বিনেশনের মিক্সচারের কথা বলেছিলাম, যে 2টা একই সঙ্গে হতে পারে। সেক্ষেত্রে একটা দেখি, আমরা গবেষণা করি না তেমন একটা, অধিকাংশই। তোমরা যখন ভবিষ্যতে বড় হবে তখন যারা লেখাপড়ার দিকে থাকবে তারা একটু গবেষণা করবা। তো গবেষণা করার জন্য তোমাকে থিসিসের কাজ করতে হবে। থিসিস, প্রশ্নটা হলো থিসিস শব্দটিতে মোট 6টি বর্ণ আছে, এখান থেকে আমরা 4টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করতে পারি। দেখো, শব্দ গঠন যদি বলতো, এখানে খেয়াল রাখতে হবে, যদি এটা শব্দ গঠন বলতো তাহলে কিন্তু আমার বিন্যাস হতো। কারণ এইচ আগে দিলে টি পরে দিলে বিন্যাসটা আলাদা হয়ে যায়। ই আগে দিলে এস পরে দিলে একটা হয়, এস আগে দিলে ই পরে দিলে আরেকটা হয়। সুতরাং খেয়াল রাখতে হবে, এটা আগে পরে দিলে এটা পরিবর্তন হয়। পরিবর্তন হলে তখন শব্দ গঠন হয়, তখন বিন্যাস হয়। কিন্তু যখনই বলবে যে 4টি করে বর্ণ নিয়ে আসো 4টি, তাহলে এটা হচ্ছে বাছাই। তো আমরা সি ব্যবহার করব। তো কিভাবে করতে পারি? মনে করো এই এস নিবই না, বাদ। আমার কয়টা বর্ণ আছে? 3টা, এই আর এখানে 2টা, মোট 5টি বর্ণ আছে। এখন 5টা থেকে আমি 4টা বাছাই করব। কত হবে? 5C4। খুবই সোজা, 5C4। কিভাবে বের করবো এখন? তাহলে একটু আগে যে বলছিলাম 5, 4, 3, 2, এভাবে না, এদের বিয়োগফল কত? 1।
এটা কাছাকাছি সংখ্যা যখন হয়, এদের ডিফারেন্স যখন খুবই কম হয়, তখন আসলে সম্পূরক সমাবেশটা লিখে নিতে হয় 5C1, বা মনে মনে ধরলেই হয় 5 বিয়োগ 4 1। 5C1 মিনস 5 একবার লিখতে হবে, এখানে যে কয়বার আছে ততবার লিখতে হবে এই সংখ্যাটিকে। আচ্ছা, এক কম করতে করতে 5 ভাবে হবে। এখন মনে করো দুইটা এস নিলাম, আমাকে বর্ণ নিতে তো হবে টোটাল 4টি বর্ণ নিতে হবে। তার ভিতর এস দুইটা বলছে, আমরা এখন থাকবো। আগে এস একজন ছিল বা ছিল না, আমরা এখন থাকবো। এখন আমাকে আর বাছাই করতে হবে এই আই থেকে এবং টি এইচ ই থেকে, এই 4টি থেকে, টি এইচ ই আই, এই 4টি থেকে আরো 2টি, কারণ আমার 2টি এস আছে। তাহলে 4টা থেকে 2টি যদি বাছাই করি, 4C2, 4 গুণ 3 ভাগ 2, কয় ভাবে? 6 ভাবে। তাহলে বাছাই এই একটা এস বাদ দিয়ে বাছাই এবং 2টি এস নিয়ে বাছাই, এদের সাথে কি কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। কেন নাই? ওদের বাছাইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, এদের বাছাইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই সম্পূর্ণ ভিন্ন জিনিস যদি হয় তখন যোগ করতে হয়। তোমরা কি এর সাথে সেটের কোনো মিল পাও? 2টি সেট যখন ইন্টারসেকশন, ইউনিয়ন, তারপরে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা কি মনে আছে? একটু ভেবো তো যে এর সাথে এর কোনো সম্পর্ক আছে কিনা, এই যে যোগ করছি। তো এটা আজকে আলোচনার বিষয় না, তাই আমি এদিকে আর যাচ্ছি না। তাহলে যেটা বললাম, থিসিস শব্দটিতে 6টি বর্ণ আছে, 2টি এস আছে। আমি একটা এস কে আপাতত বাদ দিলাম, তাহলে যে 5টা থাকে সেখানে এসও আছে, অন্যরাও আছে। যে 5টা থেকে 4টা নিয়ে আমাদের সমাবেশ সংখ্যা বা বাছাই সংখ্যা 5C4, 5টা। যদি 2টা এস নেই, অর্থাৎ এখানে কোথাও ডাবল হবে না, কারণ একটা এস কে বাদ দিয়ে রেখেছিলাম। আর যদি 2টা এস নেই, তাহলে এস বাদে বাকিদের ভিতর থেকে আমি আসলে আরো 2টি বাছাই করতে পারবো। তাহলে হবে 4C2, 6টি। এই 5-এর সাথে এই 6-এর কোনো সম্পর্ক নেই, তাই এই দুটো যোগ হবে। এর আগে কিন্তু ঐকিক নিয়ম বলছিলাম বা গুণ বলছিলাম, এর কারণ হচ্ছে আমাদের সম্পর্ক ছিল একটার জন্য এতটি, অন্যটির জন্য কতটি, এরকম ছিল, তাই গুণ করেছিলাম। এটা খেয়াল রাখবা, একটু ভালো করে বুঝে নিবা। তো তাহলে মোট বাছাই হবে 11টি। কিন্তু যদি বলতো যে কতগুলো শব্দ গঠন করা যাবে, কতগুলো শব্দ গঠন করা যাবে, সময় শেষ, তারপরেও আমি একটু দেরি করে শুরু করেছিলাম, আর একটু সময় থাকি। তোমরা যদি কেউ থেকে থাকো, আমি দেখছি না, আর এখন মন্তব্য দেখার সময় নেই, তো একটু দেখি, এটা শেষ করি। যদি বলতো থিসিসের, এটা খেয়াল করবা, পরীক্ষার সময় কিন্তু একটু ঘুরাই দিতে পারে, যে তুমি অঙ্ক করে গেছো, বইতে আছে কিন্তু এটা, যে থিসিস শব্দটি থেকে 4টি করে বর্ণ নিয়ে কতগুলি বাছাই করা যায়, কতবার বাছাই করা যায়। পরীক্ষার হলে দেখা যাচ্ছে দিল যে কতগুলি শব্দ গঠন করা যায়, তুমি তো আরামে 6 আর 5 11 করে চলে আসবা, তখন কিন্তু হবে না। যদি বলে শব্দ গঠন, তাহলে কি করতে হবে? তাহলে এর সাথে আরেকটু জুড়ে দিলেই হবে। কিরকম? সেটা হলো যে আমি বলছিলাম যে THESIS, এখান থেকে একটা এসকে যদি বাদ দিয়ে দেই, তাহলে বাকি 5টা থেকে 4টা বাছাই করলাম। 5C4 বা 5 উপায়ে এই যে 5টা থেকে যে 4টা আমি বাছাই করব, সেই 4টাকে যদি বিন্যাস করি, তাহলে সেটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল উপায়। 4টি ভিন্ন ভিন্ন বর্ণ। সুতরাং গতকালের ক্লাস যদি তোমাদের মনে থাকে, 4টি বর্ণকে বাছাই করা যায় ফ্যাক্টোরিয়াল 5 উপায়ে, 5টার প্রত্যেকটার জন্য। কেমন? যেমন এটা TH, একটা হচ্ছে ES, এটা একটা, এই 4টার বিন্যাস কত? ফ্যাক্টোরিয়াল 4। আবার ধরো HESI, এটা আরেকটা, এটার বিন্যাস কত? ফ্যাক্টোরিয়াল 4। অন্যভাবে এরকম কয়টা আছে? মোট 5টা আছে। তাহলে একটার জন্য বিন্যাস ফ্যাক্টোরিয়াল 4, 5টার জন্য বিন্যাস হচ্ছে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যখন 2টা এস নিচ্ছিলাম, তখন
এই এস আর নিচ্ছি না, বাকিগুলো থেকে আমি কয়টা নিব, দুইটা। কি নিব, টিএইচ নিতে পারি, এস এস এর সাথে, দেখতে পাচ্ছ কিনা, এস এস এর সাথে আমি টিএইচ নিতে পারি, এস এস এর সাথে আমি টিআই নিতে পারি, এস এস এর সাথে আমি এইচই নিতে পারি, এভাবে নিতে পারি দুইটি, চারটি থেকে দুইটি। কত হয়েছিল, 4C2 6 ভাবে, এরকম কয়টি হবে, 6টি। এখন এইটাকে বিন্যাস করা যায় কত ভাবে, তোমরা জানো 4টা আছে ফ্যাক্টোরিয়াল 4, দুইটা এস আছে ফ্যাক্টোরিয়াল 2, তাহলে 24/2 কত ভাবে যাবে, 12 ভাবে। এই 12 ভাবে যে বিন্যাস করা যাবে, এরকম কয়টা আছে, মোট 1টা 2টা 3টা লিখেছি আমি, মোট হবে 6টা। তাহলে এটার বিন্যাস হবে আমাদের কয়টা, এখান থেকে নিছিলাম 2টা, 4টা থেকে 2টা, 4C2, এটা ছিল আমার সেই 6, আর প্রত্যেকটাকে বিন্যাস করা যায় 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হবে, এটা 6 12 72, তাহলে এর জন্য হবে আমার 72টি, দেখা যাবে না বোধহয়, এদিকে লিখি। প্রথম প্রকারের জন্য 24 5 24 120, আর দ্বিতীয় প্রকারের জন্য আমার হচ্ছে 6 12 72, তাহলে 192টি। সুতরাং এই পর্যন্ত আজকে, আর আমাদের সময় নেই, এই পর্যন্ত আমরা আজকে শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থেকো। দোয়া করো সবার জন্য, আমিও দোয়া করি।